লিখিত জবাব দিবে বিবাদী। আর মামলা দায়ের করে কে? মামলা দায়ের করে বাদী। সেট অফ বা কাউন্টার ক্লেম, সেট অফ বা কাউন্টার ক্লেম কোন মামলার ক্ষেত্রে দাবি করা যায়? মানি শুট বা অর্থ মোকদ্দমা, মানি শুট বা অর্থ মোকদ্দমা। আচ্ছা, সেট অফ বা কাউন্টার ক্লেম, জি, সেট অফ বা কাউন্টার ক্লেম, সেট অফ বা কাউন্টার ক্লেম কোন মোকদ্দমার ক্ষেত্রে দাবি করা যায়? এটা আছে মানি শুট বা অর্থ মোকদ্দমা। সেট অফ কি? সেট অফ বাদীর দাবি চেয়ে বিবাদীর দাবি যদি কম হয় সেটা তখন হবে সেট অফ। আর যখন বাদীর দাবি চেয়ে বিবাদীর দাবি বেশি হয় তখন হবে কাউন্টার ক্লেম, পাল্টা দাবি, কাউন্টার ক্লেম বা পাল্টা দাবি। আচ্ছা, তারপরে আছে কি? তারপরে আছে আপনার আদেশ 9, পক্ষগণের হাজিরা ও গড় হাজিরার বিধান। পক্ষগণের হাজিরা ও গড় হাজিরার বিধান, পক্ষগণের হাজিরা গড় হাজিরার বিধানে কি আছে? আচ্ছা, মোকদ্দমার মোকদ্দমার শুনানির তারিখে বাদী কিভাবে হাজিরা দিবেন? বাদী সরাসরি অথবা আইনজীবীর মাধ্যমে হাজিরা দিবেন। আচ্ছা, তারপরে আসেন মোকদ্দমা খারিজ কয়টি, মানে এই 9 আদেশের অধীনে কয়টি ক্ষেত্রে মোকদ্দমা খারিজ হতে পারে? 4টি ক্ষেত্রে। 4টি ক্ষেত্রে। তা 4টি কি কি বলতে পারবেন? কেউ কি কি বলতে পারবেন? 9 আদেশের 2 বিধিতে কি? বাদীর ত্রুটি, বাদীর ত্রুটি, আর উভয় পক্ষের অনুপস্থিতি কত? 3 বিধি। তারপরে সমন জারি হইয়া ফেরত না আসিলে, সমন জারি হইয়া ফেরত আসিলে কত? এবং পরবর্তী নয়াদেশের 5 বিধি। তারপরে শুনানির তারিখে বাদী অনুপস্থিত কিন্তু বিবাদী উপস্থিত এবং বাদীর দাবি অস্বীকার করিলে কত আদেশ? কত বিধি? নয়াদেশের 8 বিধি। নয়াদেশের 8 বিধি। 8 বিধি। আচ্ছা, মোকদ্দমার একতরফা ডিগ্রি বলতে কি বুঝেন? একতরফা ডিগ্রির সংখ্যাটা বলেন তো। একতরফা, আসসালাম, একতরফা ডিগ্রি সংখ্যাটা বলেন। কি বলতে? হুম, বাদীর কথা আদালতে, হুম, না একই কথা বলতে, আবার বলেন তো কি বলছেন? বাদী উপস্থিত কিন্তু বিবাদী অনুপস্থিত এবং বাদীর কথা শুনিয়া বিবাদীর কথা না শুনিয়া আদালত যে ডিক্রি প্রদান করেন তাকে বলা হয় একতরফা ডিক্রি। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? কি কি উল্টোটা কি বললেন? বলেন। মামলা খারিজ হয়ে যাবে। এটাই তো নয় দেশের বিধি। মামলা খারিজ হয়ে যাবে, ওটাই তো নয় দেশের বিধি। বাদী বাদী অনুপস্থিত কিন্তু বিবাদী অনুপস্থিত এবং বাদীর দাবি অস্বীকার করছে, সেটা হচ্ছে মোকদ্দমা খারিজ হয়ে যাবে। আচ্ছা, একতরফা ডিক্রি কয় দেশে কত বিধি? কোন বিধিতে? নয় দেশে 13 বিধিতে একতরফা ডিক্রি। আচ্ছা, একতরফা ডিক্রি রদ রহিতের জন্য কোন বিধি মোতাবেক আবেদন করতে হয়? 9 দেশে 13 বিধি। একতরফা ডিক্রি সরাসরি হলো 13 ক, সরাসরি 13 ক। আচ্ছা, একতরফা ডিক্রি রদ রহিতের জন্য সরাসরি আবেদন করলে কত টাকা জমা দিতে হবে আদালতে? 3,000 টাকা।
তারপরে আসেন আহ, মোকদ্দমা খারিজের আদেশ সরাসরি রদ রহিতের জন্য কত আদেশে কত বিধি মোতাবেক আবেদন করতে হয়? না না, নয় আদেশের 9 ক, নয় আদেশের 9 ক, নয় আদেশের 9 ক, নয় আদেশের 9 ক সরাসরি মোকদ্দমা খারিজের আদেশ। একটা হলো একতরফা ডিক্রি, একটা হলো একতরফা ডিক্রি 13 ক, 18 মোকদ্দমা খারিজের আদেশ, মোকদ্দমা খারিজের আদেশ নয় আদেশের 9 ক বা 9 এ। যদি মোকদ্দমা সরাসরি খারিজের আদেশ রদ রহিতের জন্য 9 আদেশের 9 বিধিতে আবেদন করতে হবে। সরাসরি খারিজের আদেশ রদ রহিতের জন্য, এবং এর জন্য জমা দিতে হবে 1000 টাকা। এর জন্য জমা দিতে হবে 1000 টাকা। এর জন্য জমা দিতে হবে 1000। না না, অবশ্যই বলছি, কে বলছে, অবশ্যই বলছি। আচ্ছা শোনেন, আহা, এই আপনার বাচ্চা সরা রাখতে হবে, প্লিজ বাচ্চা সরা রাখতে হবে। হয় বাচ্চা সরা রাখবেন, নাহলে আপনি মিউট করে রাখেন। এরকম ক্লাসের ভিতরে করলে ডিস্টার্ব হয় না? আচ্ছা যাও, বুঝছেন? আচ্ছা, মোকদ্দমা খারিজ বা একতরফা ডিক্রি রদ রহিতের জন্য কতদিনের মধ্যে আবেদন করতে হয়? কতদিন? তামাদি সময়সীমা কতদিন? 30 দিন। ওকে, আচ্ছা। তারপরে পড়ছিলাম কত আমরা? আদেশ, শিরোনাম, মোট বিধি। আদেশ 11, আবিষ্কার ও পরিদর্শন। মোট বিধি 23টি, তাই না? আচ্ছা, আমরা কোন বলতে গেছিলাম? যে উদ্ঘাটন, হ্যাঁ, দলিলের মাধ্যমে উদ্ঘাটন না? আর দলিল উদ্ঘাটন 2 প্রকার। হুম, উদ্ঘাটন, জি। তাহলে আজকে আমরা ওই তারপরের থেকে শুরু করি। দেখেন, সবাই লেখেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে উদ্ঘাটনের ক্ষেত্রে বাদী বিবাদীকে বাদী বিবাদীকে বাদী বিবাদীকে বাদী বিবাদীকে কিংবা বিবাদী বাদীকে মোকদ্দমার বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। জি, মোকদ্দমার বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে উদ্ঘাটনের ক্ষেত্রে বাদী বিবাদীকে কিংবা বিবাদী বাদীকে মোকদ্দমার বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। লিখছেন? তারপর লেখেন, জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে মোকদ্দমার প্রশ্নমালা জমা দিতে হইবে। জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে মোকদ্দমার প্রশ্নমালা জমা দিতে হইবে। জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে মোকদ্দমার প্রশ্নমালা জমা দিতে হইবে। বিচার্য বিষয় নির্ধারণের তারিখ হইতে 10 দিনের মধ্যে। জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে মোকদ্দমার প্রশ্নমালা জমা দিতে হইবে বিচার্য বিষয় নির্ধারণের তারিখ হইতে 10 দিনের মধ্যে। লেখা হলে একটু বলবেন আমাকে। প্রশ্নমালার জবাব দিতে হইবে। প্রশ্নমালার জবাব দিতে হইবে পাওয়ার তারিখ হইতে 10 দিনের মধ্যে। প্রশ্নমালার জবাব দিতে হইবে।
আপনি জিজ্ঞাসাবাদ করবেন, জিজ্ঞাসাবাদের জন্য, হ্যাঁ, জিজ্ঞাসাবাদ করবেন, জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে আপনি কিছু প্রশ্নমালা জমা দেবেন। এই প্রশ্নমালা জমা দেবেন বিচারিত বিষয় নির্ধারণের তারিখ হতে 10 দিনের মধ্যে। আবার ওই প্রশ্নমালার জবাব দিতে হইবে প্রশ্নগুলো পাওয়ার থেকে 10 দিনের মধ্যে। প্রশ্নমালা প্রশ্নমালার জবাব দিতে হইবে পাওয়ার তারিখ হইতে, হ্যাঁ হ্যাঁ, প্রশ্নমালার জবাব দিতে হইবে পাওয়ার তারিখ হইতে 10 দিনের মধ্যে, কিংবা আদালত কর্তৃক মঞ্জুরিকৃত সময়ের মধ্যে, কিংবা আদালত কর্তৃক মঞ্জুরিকৃত সময়ের মধ্যে। লিখছেন? আদালত কর্তৃক মঞ্জুরিকৃত সময়ের মধ্যে, আদালত কর্তৃক মঞ্জুরিকৃত সময়ের মধ্যে। আচ্ছা, বাদী যদি প্রশ্নের উত্তর না দেয় তার মোকদ্দমা খারিজ হইবে। বাদী যদি প্রশ্নের উত্তর না দেয় তাহলে তার মোকদ্দমা খারিজ হইবে। বিবাদী যদি প্রশ্নের উত্তর না দেয় সেক্ষেত্রে ধরিয়া নেওয়া হইবে সে কোনো লিখিত জবাব পেশ করে নাই। বাদী যদি প্রশ্নের উত্তর না দেয় তার মোকদ্দমা খারিজ হইবে। বিবাদী যদি প্রশ্নের উত্তর না দেয় সেক্ষেত্রে ধরিয়া নেওয়া হইবে সে কোনো লিখিত জবাব পেশ করে নাই। এক্ষেত্রে মোকদ্দমাটি একতরফা নিষ্পত্তি হইবে। যদি যদি বিবাদী প্রশ্নের উত্তর না দেয় সেক্ষেত্রে আদালত ধরিয়া নেবেন সে লিখিত জবাব পেশ করে নাই, এবং এক্ষেত্রে আদালত মোকদ্দমাটি একতরফাভাবে নিষ্পত্তি করিবেন, এবং এই ডিক্রিটাও একতরফা ডিক্রি হইবে। যদি আদালত একতরফাভাবে কোনো মোকদ্দমা নিষ্পত্তি করে তাহলে ওই ডিক্রিটাও কিন্তু একতরফা ডিক্রি হবে। লেখা হইলে বলবেন বাদী যদি প্রশ্নের উত্তর না দেয় তার মোকদ্দমা খারিজ হইবে। বিবাদী যদি প্রশ্নের উত্তর না দেয় সেক্ষেত্রে ধরিয়ে নেওয়া হইবে সে কোনো লিখিত জবাব পেশ করে নাই। এক্ষেত্রে মোকদ্দমাটি একতরফা নিষ্পত্তি হইবে। লেখা হইলে একটু বলবেন আমাকে প্লিজ। উক্ত মোকদ্দমা খারিজ বা একতরফা নিষ্পত্তি রদের জন্য 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। রদ মানে বুঝছেন? রদ হচ্ছে স্থগিত করা, রদ হচ্ছে স্থগিত করে দাও। উক্ত মোকদ্দমা খারিজ বা একতরফা নিষ্পত্তি রদের জন্য 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। খারিজ বা একতরফা নিষ্পত্তি রদের জন্য, উক্ত মোকদ্দমা খারিজ বা একতরফা নিষ্পত্তি রদের বিরুদ্ধে 30 দিনের রদের জন্য, বা রদের বিরুদ্ধে লেখেন, রদের বিরুদ্ধে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। রদের বিরুদ্ধে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। লিখছেন? উক্ত মোকদ্দমা খারিজ বা একতরফা নিষ্পত্তি রদের বিরুদ্ধে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। দয়া করিয়া লেখা হলে একটু বলেন। আচ্ছা, এবার লেখেন আদেশ শিরোনাম মোট বিধি 11 আদেশ শেষ। লেখেন আদেশ শিরোনাম মোট বিধি, আদেশ শিরোনাম মোট বিধি। লিখছেন? আদেশের নিচে লেখেন, আদেশের নিচে 14 শিরোনাম বিচার্য বিষয়, শিরোনাম বিচার্য বিষয়। শিরোনাম বিচার্য বিষয়। মোট বিধি 8টি, মোট বিধি 8টি, মোট বিধি 8টি।
লেখছেন, এবার লেখেন বাদী আর আচ্ছা, এখন আমাদের জানা উচিত আগে বিচার্য বিষয়টা কি। বিচার্য বিষয়টা কি লেখেন। বাদী আরজিতে যে প্রতিকার দাবি করে, বাদী আরজিতে যে প্রতিকার দাবি করে, বাদী আরজিতে যে প্রতিকার দাবি করে এবং বিবাদী লিখিত জবাবে যেটি অস্বীকার করে, এবং বিবাদী লিখিত জবাবে যেটি অস্বীকার করে তাহাকে বলা হয় বিচার্য বিষয়। বাদী আরজিতে যে প্রতিকার দাবি করে এবং বিবাদী লিখিত জবাবে যেটি অস্বীকার করে তাহাকে বলা হয় বিচার্য বিষয়। তাহাকে বলা হয় বিচার্য বিষয়। লিখতে পারছি? লিখতে পারছি, লেখেন। বিচার্য বিষয় দুই প্রকার। বিচার্য বিষয় দুই প্রকার। বিচার্য এক নাম্বার আইনগত বিচার্য বিষয়, আইনগত বিচার্য বিষয়। আর দুই নাম্বার তথ্যগত বিচার্য বিষয়। এক নম্বরে আইনগত বিচার্য বিষয়, দুই নম্বরে তথ্যগত বিচার্য বিষয়। তথ্যগত বিচার্য বিষয়। দেখেন দেখেন আদালত কিভাবে বিচার্য বিষয় নির্ধারণ করবেন। বাদীর আরজি, বাদীর আরজি ও বিবাদী লিখিত জবাব, বাদীর আরজি ও বিবাদী লিখিত জবাব, বাদীর আরজি ও বিবাদী লিখিত জবাব, বাদীর আরজি ও বিবাদী লিখিত জবাব ও উভয় পক্ষের বক্তব্য শোনার পর, ও উভয় পক্ষের বক্তব্য শোনার পর উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত বিচার্য বিষয়, উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত বিচার্য বিষয় নির্ধারণ করিবেন। লিখছেন? দেখেন 14 আদেশের এক বিধি, বিচার্য বিষয় নির্ধারণ কত আদেশের কত বিধি? এক বিধি। বাদীর আরজি বিবাদী লিখিত জবাব ও উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত বিচার্য বিষয় নির্ধারণ করিবেন। 14 আদেশের এক বিধি। লিখছেন? লেখেন, তারপরটা লেখেন। যদি কোনো মোকদ্দমায় আইনগত তথ্যগত বিচার্য বিষয় থাকে, যদি কোনো মোকদ্দমায়, যদি কোনো মোকদ্দমায় আইনগত ও তথ্যগত বিচার্য বিষয় থাকে, যদি কোনো মোকদ্দমায় আইনগত ও তথ্যগত বিচার্য বিষয় থাকে, যদি কোনো মোকদ্দমায় আইনগত আইনগত তথ্যগত বিচার্য বিষয় থাকে, সেক্ষেত্রে আদালত সেক্ষেত্রে আদালত প্রথমে সেক্ষেত্রে আদালত প্রথমে আইনগত বিচার্য বিষয় নিষ্পত্তি করিবেন। সেক্ষেত্রে প্রথমে আদালত আইনগত বিচার্য বিষয় নির্ধারণ করিবেন। বিচার্য বিষয় নির্ধারণ প্রথমে আইনগত বিচার্য বিষয় নিষ্পত্তি করিবেন। যদি কোনো মোকদ্দমায় আইনগত ও তথ্যগত বিচার্য বিষয় থাকে, সেক্ষেত্রে আদালত প্রথমে আইনগত বিচার্য বিষয় নিষ্পত্তি করিবেন। আইনগত বিচার্য বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত
তথ্যগত বিচার্য বিষয় স্থগিত থাকিবে। আইনগত বিচার্য বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তথ্যগত বিচার্য বিষয় স্থগিত থাকিবে। 14 আদেশের 2 বিধি। 14 আদেশের 2 বিধি। আইনগত বিচার্য বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তথ্যগত বিচার্য বিষয় স্থগিত থাকিবে। 14 আদেশের 2 বিধি। বলছি আইনগত বিচার্য বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তথ্যগত বিচার্য বিষয় স্থগিত থাকিবে। 14 আদেশের 2 বিধি। 14 আদেশের 2 বিধি। লেখা হয়েছে? তারপরে লেখেন বিচার্য বিষয় প্রণয়ন। 14 আদেশের 3 বিধি। বিচার্য বিষয় প্রণয়ন 14 আদেশের 3 বিধি। বিচার্য বিষয় প্রণয়ন 14 আদেশের 3 বিধি। লিখছেন? শুধু লেখেন বিচার্য বিষয় প্রণয়ন 14 আদেশের 3 বিধি। এতটুকু লিখে রাখেন, আর কিছু লেখা লাগবে না এখানে। তাহলে আমরা এখানে কয়টা পেলাম? বিচার্য বিষয় নির্ধারণ 14 আদেশের 1 বিধি। যদি কোনো বিষয়ে আইনগত ও তথ্যগত বিচার্য বিষয় থাকে সেক্ষেত্রে প্রথমে আইনগত বিচার্য বিষয় নিষ্পত্তি হবে, তারপরে আইনগত বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তথ্যগত বিচার্য বিষয় স্থগিত থাকিবে। 14 আদেশের 2 বিধি। 14 আদেশের 3 বিধিতে পাইলাম বিচার্য বিষয় প্রণয়ন। লেখেন, আবার লেখেন আদালত রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় সংশোধন করিতে পারিবেন। আদালত রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় সংশোধন করিতে পারিবেন। অতিরিক্ত বিচার্য বিষয় নির্ধারণ করিতে পারিবেন। ভ্রান্তভাবে প্রণীত বিচার্য বিষয় কর্তন করিতে পারিবেন। 14 আদেশের 5 বিধি। আমি আবার বলি, আদালত রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় সংশোধন করিতে পারিবেন। অতিরিক্ত বিচার্য বিষয় নির্ধারণ করিতে পারিবেন। ভ্রান্তভাবে প্রণীত বিচার্য বিষয় কেটে দিতে কর্তন করিতে পারিবেন। 14 আদেশের 5 বিধি। বিচার্য বিষয় সংশোধন কত আদেশে কত বিধি? আবার বলি আদালত রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় সংশোধন করিতে পারিবেন। অতিরিক্ত বিচার্য বিষয় নির্ধারণ করিতে পারিবেন। ভ্রান্তভাবে প্রণীত বিচার্য বিষয় কর্তন করিতে পারিবেন। 14 আদেশের 5 বিধি। বিচার্য বিষয়ে কোনো পক্ষ ক্ষুব্ধ হইলে তাহার প্রতিকার হইল রিভিশন। বিচার্য বিষয়ে কোনো পক্ষ ক্ষুব্ধ হইলে তাহার প্রতিকার হইল রিভিশন। বিচার্য বিষয়ে যদি কোনো পক্ষ ক্ষুব্ধ হয় সে কি করবে? সে উচ্চ আদালতে রিভিশন করবে। কোন বন্ধু লেখা হয়েছে? কোন বন্ধু বলেন লেখা হয়েছে কোন বন্ধু? তাহার প্রতিকার হইল রিভিশন।
লিখছেন? বিচার্য বিষয় নির্ধারণের তারিখ হইতে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করিতে হইবে। বিচার্য বিষয় নির্ধারণের তারিখ হইতে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করিতে হইবে। সবাই লেখেন, বিচার্য বিষয় নির্ধারণের তারিখ হইতে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করিতে হইবে। 14 আদেশের 8 বিধি। বিচার্য বিষয় নির্ধারণের তারিখ হইতে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করিতে হইবে। 14 আদেশের 8 বিধি লেখা হইলে আমাকে একটু বলেন প্লিজ।